আসসালামু আলাইকুম। বেশ কয়েকদিন হলো পৃথিবীর ভূস্বর্গ বলে খ্যাত যে কাশ্মীর, সেই কাশ্মীর রক্তাক্ত হয়েছে। রক্তাক্ত হয়েছে কাশ্মীরের প্রকৃতি, কাশ্মীরের আকাশ বাতাস ধ্বনিত হয়েছে রক্তে। কাশ্মীরের প্রকৃতি কষ্ট পেয়েছে স্বজন হারানোর বেদনায়। অন্যদিকে আনন্দে উদ্বেলিত হয়েছে জঙ্গি গোষ্ঠীরা, আনন্দে উদ্বেলিত হয়েছে সন্ত্রাসী গোষ্ঠীরা, যারা এই কাশ্মীরের পেহেলগাঁও গ্রামটিকে, এই উপত্যকাটিকে, এই ভূস্বর্গটিকে রক্তে রঞ্জিত করেছে। রক্তাক্ত প্রান্তর, ভূস্বর্গ থেকে যেটিকে রক্তাক্ত প্রান্তরে পরিণত করেছে এই কাশ্মীরের সন্ত্রাসীরা। সেই কাশ্মীর নিয়ে কিছু সমালোচনামূলক আলোচনা করতে চাচ্ছি। সমালোচনামূলক আলোচনা বলতে যেটা বোঝাতে চাচ্ছি যে এই কাশ্মীরটা ভারত নিয়ন্ত্রিত যে জম্মু কাশ্মীর, সেই কাশ্মীরের পেহেলগাঁও গ্রামেই এই সন্ত্রাসী হামলাটি হয়েছে। এখন প্রশ্ন হলো যে যে কোনো দেশ প্রথমে তার সামগ্রিক নিরাপত্তা, নিশ্চয়তা, সব কিছু একটা দেশের ওই ভূখণ্ডর নিরাপত্তাটা ওই যে দেশ ওই ভূখণ্ডটিকে কন্ট্রোল করে তার উপর, এবং সেই দেশের গোয়েন্দা সংস্থা, সেই দেশের মিডিয়া। এখন আমাদের প্রশ্ন হলো, কাশ্মীরে এই যে ভয়াবহ হামলা হলো 2025 সালে, যেখানে আমরা জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি সব কিছুতে আমরা এগিয়ে আছি, তো সেক্ষেত্রে এই কাশ্মীরি গোয়েন্দা সংস্থা, কাশ্মীরি মিডিয়া, পেপার পত্রিকা, নিউজ টিভি চ্যানেল, এখন তো হাজার হাজার টিভি চ্যানেল, তো এরা কতটুকু দায় এড়াতে পারে, এটাই আজকে আলোচনার ব্যাপার, যে ভারত সরকার এবং ভারতের মিডিয়া এই ক্ষেত্রে কতটুকু দায় এড়াতে পারে। তো কাশ্মীরে এই পর্যটকদের হত্যাকাণ্ডের যে ঘটনা ঘটেছে, সেই ঘটনাটা ভারত তথা সমগ্র বিশ্ববাসীকে নাড়িয়ে দিয়েছে। যে জায়গায় এই ঘটনাটা ঘটেছে সেটার নাম হলো পেহেলগাম। এই শব্দের অর্থ হলো পশুপালকদের জনপদ, অর্থাৎ এখানে গোচারণ ভূমি রয়েছে। যেমনটা বাংলাদেশের সিরাজগঞ্জে যমুনা নদীর চরে রয়েছে গোচারণ ভূমি, ঠিক তেমন একটা অবস্থা। কিন্তু কাশ্মীর আমাদের বাংলাদেশের যমুনার গোচারণ ভূমি থেকে অনেক 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 বেশি সুন্দর। এ কারণে কাশ্মীরকে বলা হয় পৃথিবীর ভূস্বর্গ। অর্থাৎ পৃথিবীতে আপনি যদি স্বর্গ দেখতে চান, তাহলে আপনাকে অবশ্যই কাশ্মীর ঘুরে আসতে হবে। তো কাশ্মীরি ভাষায় পশুপালকদেরকে বলা হয় পেহেল। পেহেল মানে যারা পশু পালন করে, আর গাম অর্থ গ্রাম বা বসতি। প্রাচীনকাল থেকে পেহেলগাম ছিল একটা শান্ত মনোরম গোচারণ ভূমি। সেখানে পশুপালক পরিবারের কয়েকটি ঘরবাড়ি ছিল, কিন্তু গত কয়েকদিন আগে, অর্থাৎ 22 এপ্রিল, 4-5 দিন আগে, 22 এপ্রিল 2025 সালের পর থেকে এই প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা স্থানটি হয়ে গেছে জল্লাদদের কসাইখানা। পাক বাহিনী যেমন বাংলাদেশে 25শে মার্চ কালো রাতে হত্যাযজ্ঞ বদ্ধভূমিতে পরিণত করেছিল, এই পেহেলগামের প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা স্থানটি হয়ে গেছে সন্ত্রাসীদের বদ্ধভূমিতে, হয়ে গেছে সেই উইলিয়াম শেক্সপিয়ার রচিত ম্যাকবেথ নাটকের ম্যাকবেথ, যে তার যে অস্ত্র দিয়ে রাজাকে বাঁচানোর কথা, নিরাপদ রাখার কথা, সেই অস্ত্র দিয়ে রাজার রক্তে তার প্রাসাদ, তার ঘরবাড়ি রঞ্জিত করেছে, স্কটল্যান্ডের রাজপথ রঞ্জিত করেছে, বধ্যভূমি বানিয়েছে। সেই বধ্যভূমিতে পরিণত হয়েছে পেহেলগাঁও গ্রামটি। শুরু হয়েছে ভারত পাকিস্তানের সেই চিরাচরিত দোষারোপের খেলা। তো 22 এপ্রিল দুপুরবেলা পেহেলগামে যে 28 জন ভারতীয় পর্যটককে নির্মমভাবে হত্যা করা হলো, এটি একই সাথে নৃশংস, নিন্দনীয় এবং মানবতা বিরোধী অপরাধ বা ক্রাইম অ্যাগেনস্ট হিউম্যানিটি। এবং এই হত্যাকাণ্ড ইসলামী শিক্ষার বিরুদ্ধেও যায়, কারণ ইসলামে কোরআনে কি বলা হয়েছে, যে একটি মানুষকে হত্যা করলো সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করলো। এই জন্যই আল্লাহ বিধান দিয়েছিলেন বনি ইসরায়েলদের। তো কারণ ইসলাম নিরস্ত্র মানুষকে হত্যা করা কখনো সমর্থন করে না। ইসলামে জিহাদের কথা আছে, কথাটা যেমন সত্য, কিন্তু ইসলাম কখনো
নিরপরাধ নিরস্ত্র মানুষের হত্যাকে সমর্থন করে না। তো এই হত্যাকাণ্ডটি ইসলামী শিক্ষার বিরুদ্ধে। ইসলাম তো যেহেতু এটা করে না, সন্ত্রাসের আরেকটা জিনিসটা খেয়াল রাখতে হবে যে আমরা প্রায় বলি যে ইসলামিক মিলিট্যান্ট, ইসলামিক জঙ্গি, ইসলামিক যোদ্ধা। আসলে ইসলাম হোক আর পৃথিবীর যে ধর্মেই হোক, সন্ত্রাসের কোনো ধর্ম হয় না। যারা সন্ত্রাসী তারা একটা যুক্তি হাতে নেয়। তারা ইসলামের নাম করে সন্ত্রাসী কার্যক্রম করে, কখনো হিন্দু ধর্মের নাম করে সন্ত্রাসী কার্যক্রম করে, আবার কখনো সেটা বৌদ্ধ ধর্ম, কখনো ইহুদি ধর্মের নাম করে সন্ত্রাসী কার্যক্রম করে। সন্ত্রাসের কোনো ধর্ম নেই। আমরা যদি বেলুচিস্তানে সেই জাফর এক্সপ্রেস, পাকিস্তানের বেলুচিস্তানে জাফর এক্সপ্রেসের সাধারণ যাত্রীদের উপর হামলার নিন্দা করি, তাহলে পেহেলগামের যে নিরস্ত্র পর্যটকদের উপর হামলা করা হয়েছে সেটাও সমানভাবে নিন্দা করা উচিত। তো এই বেলুচিস্তানের যে জাফর এক্সপ্রেসের সাধারণ যাত্রীদের উপর যেমন হামলা হলো, একইভাবে এই জম্মু কাশ্মীরের পেহেলগাঁও গ্রামটিতেও নিরস্ত্র পর্যটকদের উপরে সশস্ত্র হামলা করা হলো। এই ঘটনার সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিকটা কি? দিকটা হলো ঘন জঙ্গলে ঘেরা এই পাহাড়ি জনপদে তামিলনাড়ু ভারতের, মহারাষ্ট্র এবং অন্যান্য ভারতীয় রাজ্য থেকে আগত এত বিপুল সংখ্যক পর্যটকের জন্য কেন যথার্থ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি, এই প্রশ্নটা, এটা সমালোচনার স্বার্থে এই প্রশ্নটা খুবই জরুরি। যারা জম্মু এবং কাশ্মীরের ইতিহাস ও ভৌগোলিক বাস্তবতা সম্পর্কে জানেন বা অবগত আছেন, তারা এটা জানেন যে পেহেলগাম এলাকাটি বহু দশক ধরেই ভারতীয় নাগরিকদের জন্য বেশ ঝুঁকিপূর্ণ একটি এলাকা। তাহলে ভারত সরকার কেন তাদের নিজ দেশের নাগরিকদের সতর্ক করেনি যে এখানে একটা জঙ্গি হামলা হতে পারে? 2025 সালে 24/7 অর্থাৎ 24 ঘন্টা সপ্তাহে 7 দিন কোনো বিরতি ছাড়াই আমরা তথ্য লেনদেন করতে পারি। ভারতীয় গোয়েন্দা সংস্থা তাহলে কোনো তথ্য দিতে পারলো না, বা ভারতীয় গোয়েন্দা সংস্থা কি ব্যর্থ হয়েছে কিনা, এগুলো প্রশ্ন জনমনে আসে, স্বাভাবিক আসাটাই। তো এই হঠাৎ করেই জঙ্গলের ভেতর থেকে M4 মার্কিন রাইফেল এবং AK-47 হাতে নিয়ে সশস্ত্র জঙ্গিরা বেরিয়ে আসে। হাসি খুশি ভ্রমণরত পর্যটকদের শুধু পুরুষদের গুলি করে হত্যা করে। নিঃসন্দেহে ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলো এর দায় এড়াতে পারে না। আবার বলছি, ভারতীয় নিরাপত্তা সংস্থা যারা আছে, পুলিশ থেকে অন্যান্য যারা, এরাই দায়িত্ব এড়াতে পারে না। 2025 সালে এসে তাদের গোয়েন্দা তথ্য কেন কাজ করবে না? নারী ও শিশুদের তারা গুলি করেনি। এমনকি এক নারী যখন নিজের স্বামীকে হত্যা করতে দেখে জঙ্গিকে অনুরোধ করেন তাকেও গুলি করতে, তখনও জঙ্গি তাকে গুলি করে না। এটা আমরা খবরের থেকে যেটা জেনেছি। তো অল্প কিছুদিন আগে জম্মু কাশ্মীরের বিধানসভায় জানানো হয়েছিল যে 2024 সালে কাশ্মীর রাজ্য জুড়ে 35 লাখ পর্যটক ভ্রমণে এসেছিলেন। 35 লাখ পর্যটক ভ্রমণে এসেছিলেন, এটা আমরা সবাই জানি। তো এখন প্রশ্ন হলো যে এর মধ্যে 43,000 হলো বিদেশি পর্যটকও ছিলেন। ভারতীয় সংবাদ মাধ্যমে এই সংখ্যার ভিত্তিতে একটা দাবি করা হয়েছিল যে কাশ্মীরে আন্দোলনের যুগ শেষ, কাশ্মীরে আর আন্দোলন চলবে না। কিন্তু আজ বলতেই হয় যে পেহেলগামে নিরস্ত্র পর্যটকদের হত্যার দায় নিরাপত্তা সংস্থাগুলো এড়াতে পারে না। তেমনি এর দায়ভার বর্তায় ভারতীয় সেই নিয়ন্ত্রিত মিডিয়ার ওপরও, যারা জনগণকে জানায়নি যে এই অঞ্চল তাদের জন্য কতটা ঝুঁকিপূর্ণ। এটা আসলেই যে ভারতীয় মিডিয়ারও উচিত ছিল পেপার পত্রিকায় খবরগুলো ফ্লাশ করা, পাবলিশ করা। পেহেলগাম কিন্তু সবসময় ঝুঁকিপূর্ণ ছিল না। সেই 1992 সালে, 90-এর দশকে, যখন উগ্র হিন্দুত্ববাদীরা বাবরি মসজিদে হামলা চালিয়ে গুড়িয়ে দেয়, তার পরের বছর 1993 সালে প্রথমবারের মতো পেহেলগামে অমরনাথ যাত্রায় অংশ নিতে আসা হিন্দু তীর্থযাত্রীদের ওপর হামলা হয়। তার আগে পেহেলগাম ছিল ধর্মীয় সহিষ্ণুতা, ধৈর্যের এক অনত্য চরম একটা দৃষ্টান্ত। মনোরম স্থানটি শ্রীনগর, জম্মু কাশ্মীরের যে রাজধানী, সেই শ্রীনগর থেকে প্রায় 96 কিলোমিটার দূরে অনন্তবাগ জেলার অন্তর্গত। জেলাটির নাম হলো অনন্তবাগ। বাগ মানে কি? বাগান, বাংলাদেশের শাহবাগ, সেরকম পরিবাগ।
তো ঘটনাটা হলো 1666 সালে, 400 বছর আগে। তদানীন্তন গভর্নর ইসলাম খান একে ইসলামাবাদ নাম দিয়েছিলেন। যেমন, তো এখানে একটা জিনিস উল্লেখ করতে হবে যে ভারতীয় সংবিধানের 370 ধারা বিলোপের পর মহাজে মুজাহমত অর্থাৎ মোকাবিলার মোর্চা নামে আত্মপ্রকাশ করে এর নেতা শেখ সাজ্জাদ গুল শ্রীনগরের বাসিন্দা। দিল্লির তিহার জেলে প্রায় 4 বছর কারাভোগ শেষে 2006 সালে তিনি মুক্তি পান। 5 আগস্ট 2019 এরপর তিনি আবার তার কার্যক্রমে সক্রিয় হয়ে ওঠেন। এই যে অনন্তবাগ জেলা, এই অনন্তবাগ শব্দের অর্থটা কি? অনন্ত, অসীম, অফুরন্ত, অগণিত ঝর্ণার শহর হলো এই অনন্তবাগ জেলাটি। হিন্দু বিশ্বাস অনুযায়ী এই এলাকা ছিল বিষ্ণুর আবাসস্থল, হিন্দু দেবতা বিষ্ণুর আবাসস্থল। হিন্দুদের অতি পরিচিত তীর্থ হচ্ছে অমরনাথ মন্দির। পেহেলগাম থেকে 45 কিলোমিটার দূরে এই হিমালয়ের উঁচু ভূমিতে অবস্থিত। প্রতি বছর শ্রাবণের পূর্ণিমায় হাজার হাজার হিন্দু ভক্ত অমরনাথ যাত্রায় অংশ নেন। তীর্থযাত্রীরা তাদের যাত্রা শুরু করেন এই পেহেলগাম গ্রাম থেকে বা পেহেলগাম থেকে। তারপর তারা পৌঁছান লিদার উপত্যকার গণেশবল এলাকায়। সেখানে তারা পুণ্য স্নান বা গোসল করেন, পবিত্র গোসল করে নেন। এরপর তারা পৌঁছান চন্দনবাড়িতে। সেখান থেকে শুরু হয় এক বিপদ সংকুল পাহাড়ি চড়াই উতরাই। সেই চড়াই পার হয়ে তীর্থযাত্রায় যাত্রীরা পৌঁছান শেষনাগ নামে হ্রদের তীরে, শেষনাগ হ্রদের তীরে। সেখানে তারা আবারও স্নান করেন, আবারও চান করেন, আবারও অবগাহন করেন, আবারও পুণ্য স্নানে স্নায়িত হয়ে যান তারা। এরপর তারা পৌঁছান পাঞ্জাতারণী নামের উপত্যকায়, যার মানে 5টি নদীর উপত্যকা। যেমন পাঞ্জাব বলতে আমরা 5 নদীর সমাহারকে ধরি, ঠিক তেমনটি। এখানে ঠান্ডা পানিতে স্নান করে ভক্তিগীতি গাইতে গাইতে যাত্রীরা এগিয়ে যান একটি বিশাল গুহার সামনে পর্যন্ত। যখন সেই গুহার ভেতর থেকে বুনো কবুতর বেরিয়ে আসে, তখন যাত্রীরা মনে করেন তাদের অমরনাথ দর্শন সম্পন্ন হয়েছে বা সুসম্পন্ন হয়েছে, অথবা ঈশ্বরের দর্শন লাভ করেছেন। এরপর তারা যাত্রা শেষ করে ফিরে যান। তো অনন্তবাগে একটি প্রসিদ্ধ ঝর্ণা রয়েছে, যার নাম নাগোহ বেল বা নাগো বেল। এই জায়গায় একটি অসাধারণ উদাহরণ ধর্মীয় সহাবস্থানের বা ধর্মীয় মতাদর্শের। এখানে হিন্দুদের মন্দির, মুসলমানদের মসজিদ ও শিখদের গুরুদুয়ারা পাশাপাশি একদম পাশাপাশি অবস্থিত। ধর্মীয় সহনশীলতার আরেকটি দৃষ্টান্ত হলো বাবা দাউদ খাকির মসজিদ, যার আঙিনায় হিন্দুদের একটি মন্দিরও রয়েছে। এই অঞ্চলে রয়েছে আরেক জনশ্রুতিখ্যাত কাশ্মীরি সুফি সাধক রেশামল। এই সাধকের মাজারে মুসলমানদের পাশাপাশি বহু হিন্দু ভক্ত আসেন। যেমনটা আমরা বাংলাদেশে দিনাজপুরের কান্তজির মন্দির, যেটা সনাতন ধর্মাবলম্বীদের জন্য, বাট প্রতিদিন হাজার হাজার শত শত মুসলমানরা কিন্তু এই মন্দির বেড়াতে যান। তো অনন্তবাগেও ঠিক এমনটা অবস্থা। এই সাধকের মাজারে মুসলমানদের পাশাপাশি বহু হিন্দু ভক্ত আসেন, যেমনটা বাংলাদেশের কান্তজির মন্দিরে হয়। তাছাড়া বাংলাদেশের দুর্গোৎসবের সময়ও কিন্তু সনাতন ধর্মাবলম্বীরা বা হিন্দু ভাই বোনেরা শুধু পূজা উৎসব করে, আর বাকি উৎসব কিন্তু মুসলমানরাই করে। তো এটাই হলো বাংলাদেশ, এটাই ইন্ডিয়া, বাংলাস্তান যেটাকে বলি আমরা। এই বাংলাস্তানের মানুষ সহনশীল, সহনীয়, কিন্তু মাঝে মাঝে মাথাটা গরম হয়ে যায়, যেটা অনন্তবাগে হয়ে গেল, বহু মানুষের হৃদয়ে ক্ষরণ হয়ে গেল। তো কিন্তু এই দুর্ভাগ্যজনক হলো যে 1992 সালে বাবরি মসজিদ ধ্বংসের ঘটনার পর এ অঞ্চলেও ধর্মীয় সহনশীলতার আবহে একটা পরিবেশ, একটা চিড় ফাটল ধরে যায়। 1993 সালের 15ই আগস্ট এই এলাকাতেই অমরনাথ তীর্থযাত্রীদের ওপর এক হামলায় 8 জন নিহত হন। যেমনটা বাংলাদেশে 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হলো, ঠিক এরকমই একটা ব্যাপার। এর পরের বছর 1994-এ 5 জন, 1998 সাল 4 বছর পরে 20 জন, 2000 সালে 2 বছর পরে 32 জন, 2001 সালে 13 জন,
2002 সালে 9 জন, 2006 সালে প্রায় 5 জন এবং 2012 সালে 7 জন, আর এই 2022 সালে 4 জন, সর্বশেষ পরশুদিন বা গত বছর 24 সালে 10 জন তীর্থযাত্রী নিহত হন। এমনকি 2024 সালের 19 মে, সেই 19 মেও শোপিয়া এবং অনন্তবাগে পর্যটকদের উপরে হামলা হয়েছিল। তাই এবছর পর্যটকদের সতর্ক করাটা খুবই জরুরি ছিল, কারণ গত বছর 19 মে, এবার এপ্রিল মাস, 11 মাসের ব্যবধান। কিন্তু সুরক্ষা সংস্থা বা ভারতীয় মিডিয়া কেউই জনগণকে যথাযথভাবে ব্যাপারগুলো সম্পর্কে সতর্কতা বা অবহিত করেনি। পেহেলগামের জঙ্গলে নিয়মিতভাবে সুরক্ষা বাহিনী তল্লাশি অভিযান চালায়। 2023 সালের সেপ্টেম্বরে অনন্তবাগের কুকারনাগ পাহাড়ি জঙ্গলে ভারতীয় সেনাবাহিনী এবং স্থানীয় পুলিশের একটা যৌথ অভিযানে ড্রোন ব্যবহার করা হয়েছিল। সেখানে কয়েকদিন ধরে তীব্র একটা সংঘর্ষও হয়েছিল। সংঘাতে ভারতীয় রাইফেলসের কর্নেল মনোপ্রীত সিং, জম্মু কাশ্মীর পুলিশের এসপি হুমায়ুন ভাট সহ কয়েকজন কর্মকর্তা নিহত হয়েছিলেন। এই সংঘর্ষ সেই গোষ্ঠীর সঙ্গেই হয়েছিল যারা পেহেলগামে পর্যটকদের উপর হামলার দায় স্বীকার করেছে। তো গোষ্ঠীটি 2019 সালে ভারতীয় সংবিধানের 370 ধারা বিলোপের পর মহাজে মুজাহমত বা মোকাবিলার মোর্চা নামে আত্মপ্রকাশ করে। এর নেতা শেখ সাজ্জাদ গুল হলেন শ্রীনগরের বাসিন্দা। দিল্লির তিহার জেলে 4 বছর কারাভোগ শেষে 2006 সালে তিনি মুক্তি পান। 5 আগস্ট 2019-এর পর তিনি আবার সক্রিয় হন। এই গোষ্ঠী বহিরাগত হিন্দুদের জম্মু কাশ্মীরে বসবাসের বৈধতা দেওয়া নীতির বিরোধিতা করে আন্দোলন করে আসছে। কিন্তু প্রশ্ন হলো যে নিরীহ পর্যটকদের উপর হামলা কোনোভাবেই স্বাধীনতার লড়াই হতে পারে না। আবার বলছি আমি, যেভাবেই সন্ত্রাসীরা যুক্তি দেখাক, কিন্তু নিরীহ নিরস্ত্র পর্যটকদের উপর হামলা এটা কোনোভাবেই স্বাধীনতার লড়াই হতে পারে না। এ ধরনের হামলা বিশ্বের যে কোনো প্রান্তে হামলাকারীদের জাতি, ধর্ম, গোষ্ঠী সবকিছুকেই কলঙ্কিত করে। উল্লেখ্য যে 14 ফেব্রুয়ারি 2019 সালে পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ের উপর হামলার পর 26 ফেব্রুয়ারি ভারত পাকিস্তানে বিমান হামলা চালিয়েছিল। এবার 22 এপ্রিল পেহেলগাম হামলার পর আবারও দুই দেশের মধ্যে যুদ্ধের উন্মাদনার একটা আশঙ্কা দেখা দিয়েছে। তবে একথা স্পষ্ট যে কাশ্মীর সমস্যা কোনো অভিযানের মাধ্যমে নয়, কেবল আলোচনার মাধ্যমেই এই সমস্যার সমাধান হতে পারে। তাই এখন ভারত এবং পাকিস্তান দুই দেশেরই উচিত যে একটা ডিপ্লোম্যাসিতেও যাওয়া। কারণ ডিপ্লোম্যাসি ইজ দ্য অনলি ওয়ে টু সলিউশন। ইফ দেয়ার ইজ নো ডিপ্লোম্যাসি দেয়ার ক্যানট বি এ পার্মানেন্ট সলিউশন। আমরা যদি একটা চিরস্থায়ী সমাধানে জম্মু কাশ্মীর ভারত পাকিস্তানের মাঝে যদি চিরস্থায়ী একটা সমাধান পেতে চাই, তাহলে ভারত এবং পাকিস্তান উভয় দলকেই একটা চিরস্থায়ী সেটেলমেন্ট, নেগোসিয়েশন, ডিপ্লোম্যাসি বা কূটনীতির পর্যায়ে কূটনীতির মাধ্যমেই তাদেরকে এই কাজটা করতে হবে। কারণ কূটনীতি ছাড়া কখনোই এই সমস্যার সমাধান করা সম্ভব নয়। কাশ্মীরের যে লোকগুলো জঙ্গিতে, সন্ত্রাসীতে রূপান্তরিত হচ্ছে, এর পিছনেও কিন্তু তাদের সাইকোলজিক্যাল মোটিভেশন, মানসিক প্রেষণা, মানসিক উদ্বুদ্ধকরণ ছাড়া এই লোকগুলোকে স্বাভাবিক পথে ফিরিয়ে আনা কখনোই সম্ভব নয়। এই জন্য অবশ্যই এই যে সাইকিয়াট্রি বইটা দেখছেন, সিনপসিস অফ সাইকিয়াট্রি, এই সাইকিয়াট্রি সম্পর্কে, এই এলাকার মানুষের সাইকোলজি, সাইকি, এই বিষয় সম্পর্কে কূটনৈতিকভাবে আলোচনা, সমালোচনা, পর্যালোচনা ছাড়া এই সমস্যার সমাধান এত সহজেই সম্ভব নয়। কারণ সেই 1947 সাল থেকেই কিন্তু ভারত পাকিস্তান এই জম্মু কাশ্মীর নিয়ে এই সমস্যাগুলো রয়ে গেছে, আর প্রাণ যাচ্ছে নিরীহ সাধারণ পর্যটকদের বা এই পেহেলগাম, এই কাশ্মীর এলাকায় বসবাসকারী সাধারণ নিরস্ত্র মানুষদের। তো আশা রাখি দুপক্ষের শুভবুদ্ধির উদয় হবে। ভারত এবং পাকিস্তান তাদের পূর্ব শত্রুতা ভুলে গিয়ে কাশ্মীর ইস্যুতে অ্যাটলিস্ট কমপক্ষে একসাথে হবে, কূটনীতি, ডিপ্লোম্যাসির আরও শক্তিশালী একটা রক্ষা কবচ চালু করবে। এই প্রত্যাশায় ইন্ডিয়া এবং পাকিস্তান একটা ভালো সুমতি ফিরবে, এই প্রত্যাশায় সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।